নমস্কার, জয় মা কালী। ইজিওয়েল লার্নিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি শোতে আমাদের ইজিওয়েল লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড হয় মানডে থেকে স্যাটারডে অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক। আমাদের ইজিওয়েল লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে রাখতে পারো, যেটার লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আজকে আমরা 10 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট নিউজগুলি দেখে নেব। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিটা, কোন আইআইটিটা একটা এক্সপেরিমেন্টাল লাইসেন্স মডিউল লঞ্চ করেছে 100 5G ল্যাবসের জন্য, ঠিক আছে, যেটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিটা 100টা 5G ল্যাবসের জন্য এক্সপেরিমেন্টাল লাইসেন্স মডিউল লঞ্চ করেছে? অপশনসগুলি হচ্ছে আইআইটি মাদ্রাস, আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি খড়গপুর এবং আইআইটি বোম্বে। আমাদের অ্যান্সারটা হচ্ছে আইআইটি মাদ্রাস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস। এক্সপেরিমেন্টাল লাইসেন্স মডিউল 100টা 5G ল্যাবসের জন্য, যেটা ভার্চুয়ালি লঞ্চ করেছে ডক্টর নীরজ মিত্তাল, যিনি হচ্ছেন সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনসের, এবং এটা লঞ্চ করা হয়েছে একটা 5G ওয়ার্কশপে, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি মাদ্রাস, চেন্নাই, তামিলনাড়ুতে অর্গানাইজ করা হয়েছিল। এবং এই ইনিশিয়েটিভটার এইমটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল লাইসেন্স রিকোয়ারমেন্টসগুলির যে প্রসেসটা, তাকে সিম্পলিফাই করে দেওয়া একাডেমিক ইনস্টিটিউশন যেগুলি আছে ভারতে সেগুলির জন্য। এবং অবজেক্টিভটা হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে এবং স্টার্ট আপ কমিউনিটিজের মধ্যে যে 5G টেকনোলজিসটা আছে সেটাকে ফস্টার করা, স্কিলসগুলি এবং তার এঙ্গেজমেন্টটা এনকারেজ করা। নেক্সট, ইন্ডিয়ান কোস্ট গার্ডের একুয়াটিক সেন্টারটা কোন জায়গায় দ্বারোদ্ঘাটন করা হয়েছে? অপশনসগুলি হচ্ছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা এবং আসাম। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, তামিলনাড়ু। ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে একুয়াটিক সেন্টারটা আছে সেটা তামিলনাড়ু স্টেটে দ্বারোদ্ঘাটন করা হয়েছে। এবং যেহেতু কোশ্চেনে তামিলনাড়ুর ব্যাপারে চলে এসেছে, আমরা একটু জেনে রাখতে পারি তামিলনাড়ুর গভর্নরের নামটা কি। তামিলনাড়ুর গভর্নরের নামটা হচ্ছে আর.এন. রবি। তামিলনাড়ুর গভর্নরের নামটা হচ্ছে আর.এন. রবি। নেক্সট, প্রভিশনাল গভর্নমেন্ট ডাটা অনুসারে যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্টিলস জয়েন্ট প্ল্যান কমিটির, রিসেন্টলি ভারত কত মিলিয়ন টন ফিনিশড স্টিল ইম্পোর্ট করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ? মিনিস্ট্রি অফ স্টিলস জয়েন্ট প্ল্যান কমিটির যে প্রভিশনাল গভর্নমেন্ট ডাটাটা আছে সেটা অনুসারে ভারত কত মিলিয়ন টন ফিনিশড স্টিল ইম্পোর্ট করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ? অপশনসগুলি 9.786, 8.319, 10.276, 11.873, 12.786। আমাদের অ্যান্সারটা হবে সেকেন্ড অপশন, 8.319। আমাদের গভর্নমেন্টের প্রভিশনাল গভর্নমেন্ট ডাটা অনুসারে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্টিল জয়েন্ট প্ল্যান কমিটির জেপিসির, ভারত কিন্তু নেট ইম্পোর্টার মানে ফিনিশ স্টিল 2024 সালের জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল 2023 থেকে মার্চ 2024 অব্দি ভারত টোটাল ইম্পোর্টটা করেছে হলো 8.319 মিলিয়ন টনস ফিনিশ স্টিল ইম্পোর্ট করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ, যেটা হচ্ছে 38.1% আপ। ঠিক আছে, 38.1% আপ ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 থেকে, যেটা 2023-এ ছিল 6.022
মিলিয়ন টন। এখন এটা হয়ে গেছে 8.319 মিলিয়ন টন। এবং বাড়ার মানে বাড়ার যে ডিমান্ডটা, এটার রাইজ করার পিছনে কারণটা হচ্ছে স্ট্রং ডিমান্ড কনস্ট্রাকশন এবং অটোমোটিভ সেক্টর থেকে। এবং স্টিল কনজাম্পশনটা ভারতে কিন্তু 13.4% ইনক্রিজ করে জাম্প করেছে এবং হয়ে গেছে 136 মিলিয়ন টন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ, যেটা রিফ্লেক্ট করছে বুয়েন ডিমান্ড অ্যালয়ের জন্য। এবং ফিনিশ স্টিলের যে কনজাম্পশনটা আছে ভারতে, সেটা ইনক্রিজ করেছে 13.40%। ঠিক আছে, 13.40% ইনক্রিজ করেছে এবং ইনক্রিজ করার পর হয়ে গেছে 135.95 মিলিয়ন টন। ইন্ডিয়ার এইমটা হচ্ছে যে অ্যানুয়াল স্টিল প্রোডাকশন ক্যাপাসিটিটা আছে সেটাকে 300 মিলিয়ন টনস ইনক্রিজ করা, এবং যে পার ক্যাপিটা স্টিল কনজাম্পশনটা আছে সেটাকে 160 কেজি অব্দি বাড়িয়ে তোলা 2030-এর মধ্যে ন্যাশনাল স্টিল পলিসির আন্ডারে। নেক্সট, ভারতীয় অরিজিনের নিউরোলজিস্ট, ওনার নামটা কি, যাকে ব্রিটেনের ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ টিমে ইনক্লুড করা হয়েছে? ব্রিটেনের ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ টিমে ভারতীয় বংশোদ্ভূত কোন নিউরোলজিস্টকে ইনক্লুড করা হয়েছে? অপশনসগুলি হচ্ছে ডক্টর অশ্বিনী কেশবন, ডক্টর প্রবীণ গুপ্তা, ডক্টর মুকুল ভার্মা, প্রফেসর অ্যালিস্টার বুচান। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, ডক্টর অশ্বিনী কেশবন। ভারতীয় বংশোদ্ভূত নিউরোলজিস্ট ডক্টর অশ্বিনী কেশবনকে ব্রিটেনের ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ টিমে ইনক্লুড করা হয়েছে। রিসেন্টলি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এপ্রুভ করেছে একটা প্রপোজাল আমাদের ভারতীয় পোর্টস গ্লোবাল লিমিটেডের জন্য, আইপিজিএল যেটাকে বলে। ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড আইপিজিএল এর একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটাকে এমইএ বলে, যেটা থ্রুতে ওরা টেক ওভার করবে অপারেশনসগুলি আমাদের যে সিটওয়ে পোর্ট আছে রাখিনে, সেটার অপারেশনসগুলিকে টেক ওভার করবে। এই সিটওয়ে পোর্ট যেটা রাখিনে আছে সেটা কোন কান্ট্রিতে, এটা কোন কান্ট্রিতে আছে? অপশনসগুলি হচ্ছে নেপাল, বাংলাদেশ, মায়ানমার, ভুটান এবং শ্রীলঙ্কা। আমাদের অ্যান্সারটা হচ্ছে থার্ড অপশন, মায়ানমার। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এপ্রুভ করেছে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের যে প্রপোজালটা আছে, এই সিটওয়ে পোর্ট যেটা লোকেটেড আছে কালাদান রিভার এস্টুয়ারিতে রাখিনে। ঠিক আছে, এটা আছে কালাদান রিভার এস্টুয়ারিতে, এস্টুয়ারিতে রাখিন, মায়ানমারে। এটার অপারেশনস গুলিকে টেক ওভার করার জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এবং এটা হচ্ছে দ্বিতীয় ফরেন পোর্ট যেটা ভারত অপারেট করবে। প্রথমটা হচ্ছে চাবাহার পোর্ট ইরানে। ঠিক আছে, চাবাহার পোর্ট ইরানের পর এটা দ্বিতীয় যেটা ফরেন একটা পোর্ট যেটা ইন্ডিয়া অপারেট করবে। এবং সিটওয়ে পোর্টটা ডেভেলপ করা হয়েছে এজ এ পার্ট কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, যেটা বিল্ড করা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের আন্ডারে। ঠিক আছে, একটা বই যেটার নাম হচ্ছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, যেটা একজন ফেমাস অথার লিখেছেন, রিসেন্টলি বইটা রিলিজ হয়েছে। অথারের নামটা কি? স্যাম পিত্রোদা, জে কে রাউলিং, নোরা রবার্টস, নিকোলাস স্পার্কস। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, স্যাম পিত্রোদা। রিনাউন্ড অথার স্যাম পিত্রোদা একটা নতুন বই লিখেছেন যেটার নাম হচ্ছে আইডিয়া অফ ডেমোক্রেসি, যেটা
এক্সপ্লোর করে আমাদের ডেমোক্রেসির কারেন্ট স্টেটটা এবং তার যে পোটেনশিয়াল চ্যালেঞ্জেসগুলি আছে আমাদের দেশে, ভারত এবং ইউনাইটেড স্টেটসে মতন দেশগুলিতে যে পোটেনশিয়াল চ্যালেঞ্জেসগুলি ফেস করে তার ব্যাপারে। এবং এই বই লঞ্চটার ইভেন্টটার মধ্যে অনেক রাজ্যসভার এমপি যেমন কপিল সিবাল এবং অন্যান্য এমিনেন্ট পার্সোনালিটিস গুলি লিটারারি ইন্ডাস্ট্রি থেকেও প্রেজেন্ট ছিলেন। এবং পিত্রদার বুকটা মানে যে লিখেছেন এটা মেইনলি অ্যাড্রেস করছে যে প্যারাডক্সটা আছে আমাদের সো কল ডেমোক্রেটিক যে সাকসেস, যেটা লিবারাল ডিক্লাইনের সঙ্গে মিলিত, সেটার ব্যাপারে অ্যাড্রেস করছে। এবং এই বইটা একটা ডিটেইল অ্যানালাইসিস প্রোভাইড করে আমাদের ডেমোক্রেসির এসেন্সের, তার ওয়ার্কিং স্টাইলটার এবং যে ভ্যালুটা আছে সেটার ব্যাপারে, এবং ফোর্স করে এবং যে ফোর্সেস গুলি আছে এবং সেফগার্ডস গুলি আছে যেটা আমাদের লিবারাল ডেমোক্রেসিকে প্রিজার্ভ করতে পারে তার ব্যাপারে বলে বইটা। এবং বইটার এইমটা হচ্ছে কিছু কনভারসেশন স্টিমুলেট করা পার্টিকুলারলি ইয়থ পপুলেশনের মধ্যে, স্পেসিফিক্যালি ডেমোক্রেসির মিনিংটার ব্যাপারে এবং যে তার যে রোলটা আছে যেটা আমাদের সার্ভাইভেল এবং আমাদেরকে থ্রাইভ করতে আপকামিং এরাতে সাহায্য করবে সেটার রোলটার ব্যাপারে তুলে ধরা। এটাই হচ্ছে এই বইটার এই। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। 6th এডিশন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024 যে রিপোর্টটা আছে যেটা হুরুন ইনস্টিটিউট রিলিজ করেছে রিসেন্টলি, সেটার মধ্যে ভারতের র্যাঙ্কটা কত? 67 ইউনিকর্নস এর মধ্যে। ঠিক আছে, ভারতের র্যাঙ্কটা কত এবং ভারতের কাছে কয়টা ইউনিকর্ন আছে? 67টা ইউনিকর্নস আছে। তো এখানে বলা হয়েছে ভারতের 67টা ইউনিকর্নস নিয়ে ভারতের র্যাঙ্কটা কত, এবং ওই লিস্টটার মধ্যেই কোন কান্ট্রিটার টপ পজিশনে আছে যার কাছে 703 ইউনিকর্নস আছে। দেখে নিচ্ছি অপশনসগুলি। প্রথমটার জন্য, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টার জন্য। ঠিক আছে, অপশনসগুলি হচ্ছে 3rd চায়না, 5th ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 6th ফ্রান্স, 3rd ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 5th ইউনাইটেড কিংডম। আমাদের অ্যান্সারটা হচ্ছে 3rd। ঠিক আছে, 3rd ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যে রিপোর্টটা আছে 6th এডিশন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024, যে রিপোর্টটা পাবলিশ করেছে হুরুন ইনস্টিটিউট, ইন্ডিয়ার র্যাঙ্কটা হচ্ছে 3rd পজিশনে আছে ইন্ডিয়া 67টা ইউনিকর্নস নিয়ে। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কন্টিনিউ করছে ওদের টপ পজিশনে থাকার ব্যাপারটা, এবং ওদের কাছে 703 ইউনিকর্নস আছে, যেটা মানে 48% মানে অফ দ্য টোটাল ওয়ার্ল্ড নাম্বার অফ ইউনিকর্নস। বিশ্বে যতগুলি ইউনিকর্নস আছে তার মধ্যে ওদের কাছে 48% ইউনিকর্নস ওদের কাছে আছে। এবং ভারত কিন্তু 3rd পজিশনে এসেছে 67টা ইউনিকর্নস নিয়ে, যেটা লিড করছে অন ডিমান্ড ফুড যে ডেলিভারি স্টার্টআপটা আছে সুইগি, যেটা হচ্ছে ভ্যালু হচ্ছে ইউএসডি 8 বিলিয়ন। ঠিক আছে, তারপরেই আছে Dream11, যেটার ভ্যালুয়েশন হচ্ছে ইউএসডি 8 বিলিয়ন। এবং তারপরে হচ্ছে রেজারপেটটা হচ্ছে ইউএসডি 7.5 বিলিয়ন। এগুলি হচ্ছে আমাদের ভারতের কিছু স্টার্টআপ ইউনিকর্ন যারা এই 67টা ইউনিকর্নস এর মধ্যে তারা কিন্তু লিড করছে পজিশনগুলি। ঠিক আছে, নেক্সট কোন কান্ট্রিটা রিসেন্টলি সিলেক্টেড হয়েছে ইউনাইটেড নেশনস কমিশন অন স্ট্যাটাস অফ ওমেন, ইউএনসিএসডব্লিউ দ্বারা কোন কান্ট্রিটা সিলেক্টেড হয়েছে যাতে ওরা চেয়ারম্যানশিপ করতে পারে 69 সেশনটা 2025-এ। ঠিক আছে, আবার বলে দিচ্ছি কোশ্চেনটা। ইউনাইটেড নেশনস কমিশন অন স্ট্যাটাস অফ ওমেন কোন কান্ট্রিকে সিলেক্ট করেছে যাতে ওরা চেয়ার করতে পারে 69 সেশনটা 2025-এ।
অপশনসগুলি হচ্ছে ফ্রান্স, সিঙ্গাপুর, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সৌদি আরবিয়া। আমাদের অ্যান্সারটা হচ্ছে সৌদি আরবিয়া। ইউনাইটেড নেশনস কমিশন অন দ্য স্ট্যাটাস অফ ওমেন ইউনানিমাসলি অ্যাপয়েন্ট করেছে সৌদি আরবিয়াকে 69 সেশনটা 2025-এ চেয়ার করার জন্য। আব্দুল আজিজ আল ওয়াসিল, লিখে দিচ্ছি আমি। আব্দুল আজিজ আল ওয়াসিল, তিনি হচ্ছেন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ কিংডম অফ সৌদি আরবিয়ার ইউনের জন্য। উনি ইলেক্টেড হয়েছেন চেয়ার হিসাবে সিএসডব্লিউ, এবং উনি কিন্তু সাকসিডিং করবেন যে আউটগোয়িং চেয়ার আছে অ্যান্টোনিও ম্যানুয়েল ল্যাগডেমেও, তিনি হচ্ছেন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফিলিপিন্স ইউনাইটেড নেশনসের জন্য। ওনাকে সাকসিড করবেন আব্দুল আজিজ আল ওয়াসিল, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে সৌদি আরবিয়ার পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন এর। উনি সাকসিড করবেন অ্যান্টোনিও ম্যানুয়েল ল্যাগডেমেওকে। ঠিক আছে, কোন ব্যাংকটা একটা ক্রেডিট ডিফল্ট সোয়াপ ট্রেড সিডিএস ট্রেড ক্যারি আউট করেছে, যেটার ভ্যালুয়েশনটা হচ্ছে ₹25 crore স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইন্ডিয়ার সাথে? কোন ব্যাংকটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইন্ডিয়ার সাথে একটা সিডিএস ট্রেড করেছে, যেটার ভ্যালুয়েশন হচ্ছে ₹25 crore? অপশনস গুলি হচ্ছে ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। আমাদের অ্যান্সারটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্যারি আউট করেছে একটা ক্রেডিট ডিফল্ট সোয়াপ ট্রেড, যেটার ভ্যালুয়েশন হচ্ছে ₹25 crore, এবং এটা মার্ক করছে আমাদের ফার্স্ট সিডিএস ট্রানজাকশন সিন্স রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করেছিল রিভাইজড সিডিএস গাইডলাইন্স 2022-এ। রিজার্ভ ব্যাংকের 2022-এ রিভাইজড যে সিডিএস গাইডলাইন্স এর পর এটা প্রথম সিডিএস ট্রানজাকশন, এবং এই ট্রেডটা ইনভলভ করে একটা 1 বছরের রুপি সিডিএস ফিচারিং আরইসি। ঠিক আছে, এই ট্রেডটা মধ্যে ইনভলভ আছে 1 ইয়ার রুপি সিডিএস ফিচারিং আরইসি। কোন কোম্পানিটা একটা এগ্রিমেন্ট সাইন করেছে ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের সঙ্গে, বিআইএল এর সঙ্গে, যে যাতে করে ওরা বেঙ্গালুরু যে এয়ারপোর্টটা আছে সেটাকে একটা প্রিমিয়ার এভিয়েশন হাব হিসেবে তৈরি করে দিতে পারে সাউদার্ন ইন্ডিয়ার জন্য? কোন কোম্পানিটা এই এগ্রিমেন্টটা সাইন করেছে? কোম্পানিটার নামটা হচ্ছে, অপশনগুলি হচ্ছে ইন্ডিগো, আকাশা এয়ার, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং গো ফার্স্ট। আমাদের অ্যান্সারটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপ ওন্ড যে এয়ার ইন্ডিয়া আছে ওরা এবং বেঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বিআইএল একটা এগ্রিমেন্ট এন্টার করেছে, যেটা থ্রুতে বেঙ্গালুরু বেঙ্গালুরু মানে কর্ণাটকার এয়ারপোর্টটাকে মানে এভিয়েশন সেক্টরটাকে ওরা একটা প্রিমিয়ার এভিয়েশন হাব হিসাবে তৈরি করবে সাউদার্ন ইন্ডিয়ার জন্য। এবং এই এগ্রিমেন্টটার এইমটা হচ্ছে এয়ার ট্রাভেল কানেক্টিভিটিটাকে বুস্ট করা, মানে ভারত থেকে এবং যে ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স কানেক্টিভিটিটাকে ইমপ্রুভ করবে, এবং যে এয়ার ইন্ডিয়া ওদের সঙ্গে যে টাটা গ্রুপ এয়ারলাইন্স গুলি আছে, এয়ার ইন্ডিয়া, এক্সপ্রেস, ভিস্তারা এবং ভিআইএল কিন্তু কোলাবোরেট করবে সবগুলির সঙ্গে, যাতে ওরা ইন্টারন্যাশনাল এয়ার কানেক্টিভিটিটাকে এনহান্স করতে পারে, অপারেশনাল এফিসিয়েন্সিটাকে বুস্ট করতে পারে এবং প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্সটাকে এনহান্স করতে পারে 5 বছর, মানে এই নেক্সট 5 বছরের মধ্যে।
ঠিক আছে, নেক্সট দেখে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনো ফিডব্যাক থাকলে। অবশ্যই তোমরা জয়েন করে রাখতে পারো ইজি ওয়ে লার্নিং ক্লাসে টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন। রিসেন্টলি ওয়াও ওয়ার্ল্ড লিটারারি প্রাইজটা, যেটা হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্সের WOW, ওয়াও যেটাকে বলে, সেটার ওয়াওয়ের ওয়ার্ল্ড লিটারারি প্রাইজটা রিসেন্টলি কে জিতেছেন? অপশনসগুলি হচ্ছে নীলাঞ্জনা সুদেশনা, অরুন্ধতী রয়, সুধা মূর্তি, মমতাজি সাগর, লক্ষ্মী মুর্দেশ্বর পুরী। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, মমতাজি সাগর, যিনি একজন রিনাউন্ড কন্নাডা পোয়েট, রাইটার এবং অ্যাক্টিভিস্ট। মমতাজি সাগর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লিটারারি প্রাইজটা জিতেছেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স এর থেকে ওনার কন্ট্রিবিউশনস এর জন্য ওয়ার্ল্ড অফ লিটারেচারে এই অ্যাওয়ার্ড সেরিমনিটা হেল্ড করা হয়েছে সেভেন্থ ওয়ার্ল্ড লিটারারি ফেস্টিভ্যাল ওয়াও লিফট 2024 পার্ট হিসাবে, যেটা নাইজেরিয়ার আবুজাতে, যেটা নাইজেরিয়ার, একটা মিনিট, যেটা নাইজেরিয়ার আবুজাতে অর্গানাইজ করা হয়েছিল এপ্রিলের 4 থেকে 6 এপ্রিল অবধি, মানে এপ্রিল 4 থেকে 6 অবধি 2024 এটা অর্গানাইজ করা হয়েছিল নাইজেরিয়ার আবুজাতে, এই ওয়ার্ল্ড লিটারেরি ফেস্টিভ্যাল ওয়াও লিফট 2024টা। এবং এই অ্যাওয়ার্ডটা ইনক্লুড করে একটা গোল্ড মেডেল, একটা ক্যাশ প্রাইজ এবং একটা বুক পাবলিশিং এগ্রিমেন্টের। নেক্সট দেখে নিচ্ছি। একটা মিনিট। এই অপশন মানে ফলোয়িং স্পেস এজেন্সিগুলির মধ্যে রিসেন্টলি কে 2024 জন এল জ্যাক সুইগার্ড জুনিয়র অ্যাওয়ার্ডটা পেয়েছে স্পেস এক্সপ্লোরেশনের জন্য? অপশনসগুলি হচ্ছে রসকসমস, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফিফথ অপশন, ইসরো যেটাকে বলে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওরা রিসিভ করেছে 2024 জন এল জ্যাক সুইগার্ড জুনিয়র অ্যাওয়ার্ডটা স্পেস এক্সপ্লোরেশনের জন্য। এবং অন্যান্য উইনার্সরার মধ্যে আছেন আমেরিকান স্পেস এজেন্সি নাসা, যেটা হচ্ছে ন্যাশনাল এরোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং ইউনিভার্সিটি অফ এরিজোনা ওসিরিস আরএক্স টিম। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ এরিজোনা ওসাইরিস আরইএক্স টিম এবং নাসা এই পুরস্কারটা ইসরোর সাথে জিতেছে। এবং ওসাইরিস আরইএক্স যে আছে, লিখে দিচ্ছি, ওসাইরিস আরইএক্স, এটা ফুল ফর্মটা হচ্ছে অরিজিনস স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন রিসোর্স আইডেন্টিফিকেশন সিকিউরিটি রেগুলেট এক্সপ্লোরার। ঠিক আছে, অরিজিনস স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন রিসোর্স আইডেন্টিফিকেশন সিকিউরিটি রেগুলেট এক্সপ্লোরার। এটা লঞ্চ করেছিল নাসা 2016-তে অ্যাস্টেরয়েড বেনুকে স্টাডি করার জন্য, এবং নাসার যে টিমসটা আছে, মার্স ইনজেনিউইটি মানে হেলিকপ্টার অ্যান্ড
ইনসাইট মার্স কিউব 1, সেটার যে টিমটা নাসা, ডন অ্যান্ড ক্যাসিন গুলিকেও কিন্তু এই পুরস্কারটা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। আবার বলে দিচ্ছি, নাসার মার্স ইনজিনিউরিটি হেলিকপ্টার এবং ইনসাইট মার্স কিউব 1 ওদের টিমটা এবং নাসা, ডন অ্যান্ড ক্যাসিন ওদের টিমটাকেও এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। এই অপশনগুলির মধ্যে কাকে ফুল টাইম মেম্বার হিসেবে সিক্সথ ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্ট করা হয়েছে? সিক্সথ ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়ার ফুল টাইম মেম্বার হিসেবে 16th ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়ার ফুল টাইম মেম্বার হিসেবে কাকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশনগুলি হচ্ছে মনোজ পান্ডে, অরবিন্দ পানাগারিয়া, অজয় নারায়ণ ঝা, সৌম্যা কান্তি ঘোষ, অনুপ সিং। আমাদের অ্যান্সারটা হচ্ছে মনোজ পান্ডা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছে ইকোনমিস্ট মনোজ পান্ডাকে, যিনি হচ্ছেন ফর্মার ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথের। ওনাকে 16 ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়ার ফুল টাইম মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি এই অফিসটা হোল্ড করবেন এবং উনি এফেক্টিভলি অফিসটা স্টার্ট করবেন মানে রিপোর্ট করার পর 31 অক্টোবর, মানে মানে এফেক্টিভ হবে যে ডেটে উনি অফিসটা জয়েন করবেন, এবং আপ টু ওনার সাবমিশন অফ রিপোর্ট মানে 31 অক্টোবর 2025 অব্দি উনি দায়িত্বটা পালন করবেন। পান্ডা কিন্তু 16th ফাইন্যান্স কমিশন মানে হিসাবে ফাইন্যান্স কমিশনে অ্যাপয়েন্টেড হয়েছেন ফুল টাইম মেম্বার হিসাবে ইন লিউ অফ নিরঞ্জন রাজা ধাক্সিয়া, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আর্থা গ্লোবালের। ঠিক আছে, রাজা ধাক্সিয়া অ্যাপয়েন্টেড হয়েছিলেন ফুল টাইম মেম্বার হিসাবে 16 ফাইন্যান্স কমিশনের জানুয়ারি 2024-এ। ঠিক আছে, রাজা ধাক্সিয়া, নিরঞ্জন রাজা ধাক্সিয়ার লিউ মানে ইন লিউতে পান্ডাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে 16th ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়ার ফুল টাইম মেম্বার হিসাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসিডার, ওনার নামটা কি? 16th এডিশন অফ টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু কর্ণাটকা। কোশ্চেনটা আবার পড়ে দিচ্ছি, এই অপশনসগুলির মধ্যে কাকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে 16th এডিশনের টাটা কনসালটেন্সি সার্ভিসেস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু কর্ণাটকা? অপশনসগুলি হচ্ছে এমইসি ওগুনইয়েলে জার্মানির, রাউয়া লিলি টুনিশিয়ার, ডেম ভ্যালেরিয়া অ্যাডামস নিউজিল্যান্ডের, মেয়া লিন লেসনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এবং সারা মিটন ক্যানাডার। আমাদের অ্যান্সারটা হচ্ছে থার্ড অপশন, ডেম ভ্যালেরিয়া অ্যাডামস নিউজিল্যান্ডের উনি শর্ট পুটার। ঠিক আছে, নিউজিল্যান্ডের শর্ট পুটার ডেম ভ্যালেরিয়া অ্যাডামসকে, যিনি 4 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং 2 টাইম অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে 16th এডিশন টাটা কনসালটেন্সি সার্ভিসেস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু কর্ণাটকার, যেটা অর্গানাইজ করা হবে 28 এপ্রিল 2000, মানে এটা অর্গানাইজ করা হবে 28 এপ্রিল 2024-এ। উনি কিন্তু সিলভার মেডেলও জিতেছিলেন 2016 সামার অলিম্পিক্সে, যেটা রিও ডে জেনারিওতে ব্রাজিলে অর্গানাইজ করা হয়েছিল, এবং একটা ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন উনি 2020-এর সামার অলিম্পিক্সে টোকিও জাপানে। উনি প্রথম মহিলা যিনি 4টা কনজিকিউটিভ ওয়ার্ল্ড গোল্ড মেডেল জিতেছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে, এবং ক্লেম করেছেন শর্টপুট ক্রাউন্স 2007, 2009, 2011 এবং 2013-তে। নেক্সট, আমাদের ভারতীয় আর্মির, ইন্ডিয়ান আর্মি নিজের ফার্স্ট ব্যাচ 24 ইগলা এস ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমস, যেটার নাম হচ্ছে ম্যানপ্যাডস, সেটা অ্যাকোয়ার করেছে 100টা মিসাইলসের সাথে কোন কান্ট্রির থেকে?
অপশনস গুলি হচ্ছে জার্মানি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল এবং রাশিয়া। আমাদের অ্যান্সারটা হচ্ছে লাস্ট অপশন রাশিয়া। ইন্ডিয়ান আর্মি একোয়ার করেছে ওদের প্রথম ব্যাচ 24টা রাশিয়া মেড ইগলা এস ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমস ম্যানপ্যাডসের 100টা মিসাইলসের সাথে একটা এগ্রিমেন্টের পার্ট হিসেবে এটা ইনভলভ করছে ডোমেস্টিক প্রোডাকশন ইন ইন্ডিয়া, এবং এটা বোলস্টার করবে আমাদের ইন্ডিয়ান আর্মির যে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স আছে ভিশোরেড ক্যাপাবিলিটিসটা, ভিশোরেড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিসটাকে ইন্ডিয়ান আর্মির এটা বোলস্টার করবে এই মুভটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোন কোম্পানিটা রিসেন্টলি লঞ্চ করেছে 3টা ব্ল্যাক ব্রান্ড 9 সাউন্ডিং রকেটস ওদের অ্যাটমসফেরিক পারটারবেশনস এর জন্য ইক্লিপস পাতে এপিইপি মিশনের জন্য? ঠিক আছে, অপশনস গুলি হচ্ছে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, কানাডিয়ান স্পেস এজেন্সি, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 8 এপ্রিল 2024-এ নাসা লঞ্চ করেছে 3টা ব্ল্যাক ব্রান্ড 9 সাউন্ডিং রকেটস অ্যাটমসফেরিক পারটারবেশনস এর জন্য ইক্লিপস পাতে এপিইপি মিশনের অ্যারাউন্ডে নাসা ওয়ালপস ফ্লাইট ফেসিলিটি ভার্জিনিয়া থেকে। ঠিক আছে, নাসার ওয়ালপস ফ্লাইট ফেসিলিটি ভার্জিনিয়া থেকে এটা ওরা লঞ্চ করেছে, এবং যেটা আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এটার এমটা হচ্ছে স্টাডি করা ডিস্টারবেন্সেস গুলি আয়োনোস্ফিয়ারে, যেটা টোটাল সোলার ইক্লিপসের জন্য তৈরি হয়েছিল। ঠিক আছে, আয়োনোস্ফিয়ারে যে ডিস্টারবেন্সেস গুলি তৈরি হয়েছে টোটাল সোলার ইক্লিপসের জন্য সেটাকে স্টাডি করার জন্য এই এটা হচ্ছে এইমটা এটার মিশনটার। আর মিশনের এইমটা হচ্ছে স্টাডি করা কিভাবে আর্থের আপার অ্যাটমসফিয়ারটা রিয়েক্ট করে একটা টেম্পোরারি ডিমিং এর জন্য সানলাইটের, যেটা ইক্লিপসের সময় হয়, সেটা স্টাডি করা হচ্ছে মিশনটার এইমটা। কোন ব্যাংকটা রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে একটা স্কিম ওয়েব কেয়ার, যেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য, যাতে ওদেরকে একটা হায়ার ইন্টারেস্ট রেট প্রোভাইড করা হয় ডিপোজিট টার্মস এর জন্য যাদের বয়সটা 60 ইয়ার্স এর থেকে বেশি আছে। ঠিক আছে, কোন ব্যাংকটা রিসেন্টলি সিনিয়র সিটিজেনদের জন্য ওয়েব কেয়ার স্কিমটা চালু করেছে, যেটাতে হায়ার রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করা হবে টার্ম ডিপোজিটস এর উপর যাদের বয়স মানে 60 বছরের উপরে আছে। ঠিক আছে, অপশনস গুলি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমাদের অ্যান্সারটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 9 এপ্রিল 2024-এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস করেছে একটা ওয়েব কেয়ার স্কিম সিনিয়র সিটিজেন্স এর জন্য, যেটা হায়ার রেট অফ ইন্টারেস্ট টার্ম ডিপোজিটস এর উপর প্রোভাইড করবে যাদের বয়স 60-র উপর আছে, এবং ব্যাংকের ওয়েবসাইটটা অনুযায়ী এসবিআই উই কেয়ার অ্যাভেলেবেল হবে মার্চের 31 তারিখ 2024 থেকে, এবং সিনিয়র সিটিজেন্সরা এনরোল করতে পারবে এই স্কিমটার জন্য, এবং ওরা এক্সট্রা 50 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট পাবে অন টপ ওদের যে 50 বিপিএস প্রিমিয়ামটা আছে সেটার উপর, টিপিক্যালি যেটা দেওয়া হয় অন্য টেনিয়র্সের জন্য। এবং ইন্টারেস্ট রেটটা যেটা এসবিআই কেয়ারে প্রোভাইড করাবে এটা হচ্ছে 7.50%। ঠিক আছে, ইন্টারেস্ট রেটটা দেওয়া হবে 7.50%, এবং এসবিআই কেয়ারের মানে যে মিনিমাম পিরিয়ড অফ ডিপোজিটটা আছে সেটা হবে 5 ইয়ার্স। মিনিমাম পিরিয়ড অফ ডিপোজিটটা এই স্কিমটার জন্য সেটা হচ্ছে 5 ইয়ার্স এর, আর ম্যাক্সিমাম পিরিয়ড অফ ডিপোজিটটা হচ্ছে 10 ইয়ার্স এর। মিনিমাম 5 ইয়ার্স এর জন্য ডিপোজিট করা যাবে এবং ম্যাক্সিমাম 10 ইয়ার্স এর জন্য, এবং এটার যে ইন্টারেস্ট রেটটা আছে সেটা হচ্ছে 7.50%।
নেক্সট হচ্ছে উদান্তি সীতা নদী টাইগার রিজার্ভটা কোন রাজ্যে অবস্থিত? উদান্তি সীতা নদী টাইগার রিজার্ভটা কোন রাজ্যে অবস্থিত? অপশনসগুলো হচ্ছে ওডিশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং ছত্তিশগড়। আমাদের অ্যান্সারটা হচ্ছে লাস্ট অপশন ছত্তিশগড়। উদান্তি সীতা নদী টাইগার রিজার্ভটা যেটা ছত্তিশগড়ে আছে, এটা একটা টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার্ড হয়েছিল 2008 থেকে 9 সালের মধ্যে। এবং উদান্তি এবং সীতা নদী রিভারগুলি ফ্লো করে এই রিজার্ভটার থ্রুতে। এবং এখানে কিছু পেরেনিয়াল স্প্রিংস আছে, এগুলি মধ্যে দেওধারা এবং গোডিন ফলস খুবই ফেমাস। তারপর যে এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো আছে, একটা কি এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে, এটা কিন্তু এখানে কোরি এরিয়ার মধ্যে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কোন কোম্পানিটা একটা ব্র্যান্ড লঞ্চ করেছে যেটা হচ্ছে ডাইরেক্ট টু কনজিউমার D2C ব্র্যান্ড আমোরে? কোন কোম্পানিটা একটা ডাইরেক্ট টু কনজিউমার D2C ব্র্যান্ড আমোরে লঞ্চ করেছে? অপশনসগুলি হচ্ছে গরিসাগার এগ্রো ফার্মার প্রডিউসার, বাজিয়াগাঁও কোলংপার ফার্মার প্রডিউসার, আই धारित्री एग्रो प्रोड्यूसर, बिसोई एग्रो फार्मार प्रोड्यूसर, कोनकान रत्नागिरी भूमि एग्रो प्रोड्यूसर। हमारे आंसरটা হচ্ছে লাস্ট অপশন কোনকান রত্নাগিরি ভূমি এগ্রো প্রোডিউসার। ওরা একটা নতুন ডাইরেক্ট টু কনজিউমার D2C ব্র্যান্ড আমোরে, যেটা ওন করে স্মল হোল্ডার ফার্মার্সরা, সেটা লঞ্চ করেছে। এই ব্র্যান্ডটার এইমটা হচ্ছে ট্রান্সফর্ম করা যে গ্লোবাল পারসেপশনটা আছে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচারের সেটাকে, এবং যে রিনাউন্ড অ্যালফোনসো আম যে আছে টিভির মধ্যে অনেক সময় কিন্তু অ্যাড্রেসের মধ্যে দেখায় অ্যালফোনসো ম্যাঙ্গো, আমাদের সেটাকে কিভাবে ট্রান্সফর্ম করা যায় সেটা হচ্ছে ব্র্যান্ডটার এইমটা। এবং ইনিশিয়েটিভটা এম্পাওয়ার করবে লোকাল ফার্মারদেরকে, ওদেরকে নেসেসারি টুলস এবং নলেজ প্রোভাইড করে যাতে ওরা এক্সপোর্ট রেডি ফ্রুটস প্রডিউস করতে পারে। নেক্সট হচ্ছে একটা বই যেটা নাম হচ্ছে ওয়াই উই ডাই, দ্য সায়েন্স অফ এজিং অ্যান্ড দ্য কোয়েস্ট ফর ইমমর্টালিটি। এই বইটার অথারের নামটা কি? অপশনসগুলি অনিতা দেশাই, জয়শঙ্কর প্রসাদ, অরুন্ধতী রয়, বেনকি রামাকৃষ্ণন, আর কে নারায়ণ। আমাদের অ্যান্সারটা হচ্ছে লাস্ট অপশন, ফোর্থ অপশন, বেনকি রামাকৃষ্ণন। ওয়াই উই ডাই, দ্য নিউ সায়েন্স অফ এজিং অ্যান্ড দ্য কোয়েস্ট ফর ইমমর্টালিটি, এটা লিখেছেন নোবেল প্রাইজ উইনিং মলিকুলার বায়োলজিস্ট বেনকি রামাকৃষ্ণন, এবং এটা পাবলিশড করা হয়েছে হ্যাশেট ইন্ডিয়া, হর্ডার অ্যান্ড সটনের দ্বারা। হ্যাশেট ইন্ডিয়া এটা পাবলিশ করেছে হ্যাশেট ইন্ডিয়া স্ল্যাশ হর্ডার অ্যান্ড স্টটন 9 এপ্রিল 2024-এ, ঠিক আছে? এটা লিখেছে হলো নোবেল প্রাইজ উইনিং মলিকুলার বায়োলজিস্ট বেনকি রামাকৃষ্ণন। আচ্ছা, 2009-এ কিন্তু বেনকি রামাকৃষ্ণনকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল কেমিস্ট্রিতে, এবং উনি প্রাইজটা শেয়ার করেছিলেন টম স্টেটসের সঙ্গে এবং আডা ইয়োনাথের সঙ্গে। এবং পুরস্কারটা দেওয়া ছিল ওনাকে ফর ম্যাপিং দ্য রাইবোজোম, ওয়ান অফ দ্য সেলস মোস্ট কমপ্লেক্স মেশিনারিজ এট দ্য অ্যাটমিক লেভেল। এই কাজটার জন্য কেমিস্ট্রিতে ওনাকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল, যেটা উনি টম স্টেটস অ্যান্ড আদা ইয়োনাথের সঙ্গে 2009-এ নোবেল প্রাইজটা উনি শেয়ার করেছিলেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করে দিতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে রাখতে পারো, যেটার লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। আজকের কোশ্চেন এতটুকুই। আর তোমাদের যদি এডমিশন নিতে হয়, তাহলে এডমিশন নিতে চাইলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের সেন্টার 3টা জায়গায় আছে, রামনগর রোড নাম্বার 5 অপোজিট মুক্তি সংঘ, অরুন্ধতিনগর রোড নাম্বার 8 এবং উদয়পুর রমেশ চৌমুহনীতে। আমাদের এখানে অনলাইন এবং অফলাইন বোথ মিডিয়ামে ক্লাস করার সুবিধা আছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।